বৈধ অবৈধ পরে, বৈধ কিনা অবৈধ কিনা, আর কিছুদিন উনি সময় পাইলে উনার জমির উপর দিয়ে আমরা মনে হয় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা লাগতো। কথা শুরু করেছিলাম বেনজির সাহেবের এই সম্পদের বিষয়গুলো নিয়ে, কিন্তু যেখানে উনি কিন্তু স্টেটমেন্টে বারবারই বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিত, সেই জায়গা নিয়ে আপনি কিছু বলবেন? এটা কি দুটো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ক্ল্যাশের মধ্যে আপনি পড়ে? আমি আপনারা বলি, উনার হচ্ছে গিয়ে যে রিপোর্টে দেখলাম গোপালগঞ্জের এক জায়গায় 600 বিঘা 800 বিঘা কৃষি জমি বলতে পারিবারিক 1400 বিঘা। তা আমার মনে হয়েছে বৈধ অবৈধ পরে, বৈধ কিনা অবৈধ কিনা, আর কিছুদিন উনি সময় পাইলে উনার জমির উপর দিয়ে আমরা মনে হয় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা লাগতো। কেন বলেছে? তো কারণ হচ্ছে কি উনি যে সময় পাইছেন, এই যে সময় পাইছেন, এই সময়ে পারিবারিক বলেন যেভাবেই বলেন, উনি 1400 বিঘা, আর আমার জানানে এত বড় ডিগ্রি অর্জন করে ঢাকাতে কোনো ফ্ল্যাটই নাই। তো 1400 বিঘা তো খালি ওই জায়গায়, আর উনি আবার আরেকটা কাজ করছেন দেখেন, কিন্তু পুরোটাই বলছেন লোন নেওয়া। আর এগুলো শুনুন, কুয়াকাটা, তারপর সেন্ট মার্টিন, কক্সবাজার, মানে আমাদের এলাকায় একজন মোটামুটি ধনী মতো একজন লোক আছেন, উনি আবার ওই যে গ্রামেই যান একটা করে বিয়ে করেন, বউ রেখে আসেন। আবার ওই যে সৌদির বিষয়েও আবার এরকম একটা কথা আছে যে সৌদির যারা অনেক ধনী শেখরা করে কি যে দেশেই যায়, এই দেশে একটা বিয়ে করে, টাকা তো ওদের অনেক। তো আমাদের আইজিপি মহোদয় বৈধভাবে মনে করেন যে জায়গায় গেছেন মাশাআল্লাহ একটা করে জমি বা জায়গা ব্যবস্থা করে আসছেন। তো প্রশ্ন হচ্ছে কি যে পরিমাণ সম্পদ উনি বৈধ অবৈধ তো ইনকোয়ারি হবে, বিচার যদি হয় হবে, কিন্তু যে পরিমাণ সম্পদ উনি অর্জন করছেন এটা কোনোভাবেই বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার জন্য শুভনীয় না, দেশের জন্য শুভ। যত বড় পদেই থাকুক না কেন, তার কি আর্থিক সম্মতিটা এতটা থাকে শত শত বিঘা জমি কেনার মতো? 34 বছর চাকরিতে ওনার পাওয়ার কথা 1,74,00,000, মানে 2.25 কোটি টাকার মতো। বললাম 2 কোটি। হ্যাঁ, কিন্তু ওনার যে মেয়ের জন্য যে রেস্ট নেওয়ার জন্য যে অভিযোগ আসছে, যে ফ্ল্যাটটা ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে, এটার দামই তো ওই 2 কোটি ছাড়িয়ে গেছে। তাহলে সম্পদের উৎস, অর্থের উৎস এটাই খতিয়ে দেখবেন। আমরা চেয়ে আসি, হেঁটে হেঁটে যাচ্ছি, ঘেমে ঘেমে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। কিন্তু ওই যে আশা নিয়ে ওনাদের কাছে গেলেন, আপনি যে বললেন যার কাছে আশা নিয়ে যার দুয়ারে করা নিলাম, যে লোকটি ক্যান্সারের রোগ নির্মূল করবে, সেটাই যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, তাহলে আমার দরজাতে খুলবে কি? না, একটা বিষয় আছে, আপনি মানুষ যখন সংগঠিত হয়, ধরেন এককভাবে দুদক, এককভাবে আমি, এককভাবে আপনি, আলাদা আলাদা আমরা হয়তো সবাই কোনো না কোনো ব্যাপারে কিছু না কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু আমরা 3 জন যখন এক জায়গায় হব, একজন আরেকজনের সাথে থাকবো, শুনেন, সমাজ তো নষ্ট হয় হচ্ছে গিয়ে খারাপ মানুষের জন্য না, নষ্ট হচ্ছে গিয়ে ভালো মানুষ যখন নীরব হয়ে যায়। তো যারা ভালো মানুষ আছে তারা যদি একত্রিত হয়, কথা বলে, আমরা যদি একজন আরেকজনের সাথে অল্প অল্প করি, আমি তো হেঁটে গেছি এই জায়গা পর্যন্ত, দুদক তো আমাকে রিসিভ করেছেন, আমার এটা গ্রহণ করেছেন, আশা করি এই হাঁটাটুকু, এই ঘামটুকু, ঘাম কখনো প্রতারণা করে না। আমি যে ঘামটুকু ফেলছি, দুদক যে ঘামটুকু ফেলবে, এই ইনকোয়ারি করুক বা যাই করুক না কেন, এই ঘাম, আপনি যতটুকু এখানে ঘাম ফেলবেন বা যে কষ্ট করতেছেন, দেখবেন একদিন এই ধরনের মানুষগুলা একত্রিত হবে এবং ইতিহাস বলে যে এক সময় আমরা যারা ভালো হইতে চাই, ভালো থাকতে চাই, তারা নাইলে কিন্তু এই পৃথিবী টিকে থাকার কথা না। সুমন, আপনার কাছে আমার একদম শেষ প্রশ্ন। আপনি মানুষের জন্য কথা বলেছেন, সেটা যে কোনো ফরম্যাটে দাঁড়িয়ে আপনি বলেছেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন, সামাজিক থেকে শুরু করে রাষ্ট্রীয় অনাচার, কিন্তু আপনি কথা বলতে বলতেই আপনি সংসদে গিয়েছেন, সেখানে যেও সংসদে কথা বলছেন, কিন্তু আপনি একটা সুমন কথা বলছে, একটা সুমনের কথা হয়তো অনেকে শুনছে, আবার এমপি হওয়ার মধ্য দিয়ে আবার সেই ভালোবাসাটা হয়তো দ্বিখণ্ডিত হয়ে গেছে, সেটা আলাদা পারসেপশন। কিন্তু আমি যে জায়গাটা জানতে চাই, আপনি কথা শুরুতে মাঝখানে একটা জায়গায় বলেছিলেন যে আওয়াজ নিয়ে আপনি আজকে দুদকের দরজায় গেলেন, সেটা নিয়ে সোচ্চার হওয়ার কথা ছিল বিরোধী পক্ষগুলো, তারা কেন হয় না? সেই জায়গাটাকে একটু বলে শেষ করবেন। বিএনপি তারা তো বড় দল, তারা যদি সবাই মিলে একসাথে কথা বলতো, তাহলে আপনাকে একা যেতে হতো না। আমি দেখেন, আমি আপনার একটা কথা, না এটা মনে হয় তারা বলছে, মনে হয় এটা বলেছে না, যেভাবে বলার কথা স্যার, মানে বিরোধী দল বিএনপির আমার অনেক লোক ওয়েল উইশার আছে যারা আমাকে পছন্দ করেন। বিএনপির যে জায়গাগুলা নিয়ে কথা বলার কথা, পাবলিকের যে আমি কোনগুলা কথা বলি, আপনি কিন্তু বলতে পারেন যে সুমন কি সব বিষয়ে কথা বলেন, না, যেগুলা পাবলিকের জনপ্রিয়, পাবলিক কথা বলতে চায়, এগুলো আমি বলি। আমি কিন্তু সব অজনপ্রিয় অনেক ইস্যু আমি করি না। তো বিরোধী দল বিএনপির যে এই ইস্যুটা, যেটা ওরা কিন্তু কখনোই
পাবলিক অ্যাটাচমেন্ট আছে, এই ইস্যুগুলো নিয়ে কাজ করে না। এদের মাথার মধ্যে একটাই যে গণতন্ত্র নাই আর এরা ক্ষমতায় যাবে। আমি তো ধরেন আওয়ামী লীগ, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ডেমোক্রেসি অটোমেটিক চলে আসবে। আমি আরেকটা জিনিস হ্যাঁ। আমি তো আওয়ামী লীগ করি, আমি আমার আদর্শ বঙ্গবন্ধু, আর আমার নেতা জননেত্রী শেখ হাসিনা। জি। আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীকে বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমারে দেওয়া যায় না। বিএনপি কে কি করতেন? ঠিক। তাইলে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিভাবে সরকারের করতে হয়, হ্যাঁ। শুধু ক্ষমতা না করে পাবলিকের মন জয় না, করা। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেন এটা রাখতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিএনপি দায়িত্ব দেওয়া যায়? না, আমি তো ওনার BNP কে product। প্রধানমন্ত্রী না, না, চালান। আমি তো- আপনার আমি তো অনুমতি ওনার চাই। নিচ্ছি, কারণ বুঝতে হচ্ছে কি, পেরেছি। একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে যে সমস্যাটা হয়, আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে নৌকার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আমি 1 লাখ ভোটে একজন মাননীয় মন্ত্রীকে পরাজিত করছি। আমি যেভাবে নির্বাচন করছি তাতে মনে হয়েছে বিরোধী দলে নির্বাচন করতেছি, অথচ আমি তো আওয়ামী লীগ করি। আমি তো নৌকারই মানে চাইছি। তো বিষয়টা থেকে পাবলিকের সেন্টিমেন্ট যদি আপনার পক্ষে থাকে, তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকাইতে পারবে না। এটা আমি নিজে প্রমাণ। কারণ আমার বিরুদ্ধে এমন কোন মেকানিজম নাই যে আমার বিরুদ্ধে কাজ করে নাই, কিন্তু সাধারণ মানুষের দোয়া ভালোবাসা আমার কাছে ছিল। এই জন্য দেখেন, যে চা বাগান 50 বছরে কোনোদিন নৌকার বাইরে গিয়ে ভোট দেয় নাই, 70,000 ভোটার, 50,000 ভোট, এর মধ্যে আমি 80% ভোট আপনি তো নৌকার বাইরে না, না, ছিলেন পায় না, না, শুধু কিন্তু- প্রতীকটা সাথে ছিল কিন্তু না। নৌকার যারা চা বাগানের যায়, হ্যাঁ। তারা তো কোনোদিনই বহু বড় অন্য বড় প্রতীকে প্রার্থী ভোট আসছেন, দেয়নি। কিন্তু এদের অভ্যাসটাই নাই যে নৌকার বাইরে যাওয়া, অন্য প্রতীকে ভোট অন্য দেওয়া। প্রতীকে ভোট জি। দেওয়া। কিন্তু আমি এই অভ্যাসটা ভেঙে নিয়ে আসছি। এই জন্যই আমি বলি, শুনেন, বিরোধিতা করতে হয় নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। আর আপনি আপনার স্বার্থ পাওয়ার জন্য যদি বিরোধিতা করেন, এটাতে আপনি অন্য কারো সাপোর্ট পাবেন না। যদি ধরেন আমি এখন ধরেন বেনজির সাহেবের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন দিছি, এখন যদি দুদক যদি জানতো যে আমারও প্রায় 10টা ফ্ল্যাট আছে, 5টা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে, দুদক তো সবই জানার সব কথা। জানে, হ্যাঁ, তাহলে জানে। আমার বিষয়ে কি ওই দুদক কি এত পাত্তা দিবে? আরে দুদক বলবে, আরে উনি নিজেই তো একটা 2 নম্বর লোক, আবার আইসে 2 নম্বরের বিচার করতে। অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ বিএনপিতে ছিলেন। যে সারাক্ষণের কথা, বিএনপি যে রাজপথ থেকে যে ঘরের মাঠ কথা বলছে, সেখানে কিন্তু তাদের একটাই কথা, যে তাদেরকে যদি দুর্নীতিবাজ বলা হয়, বৈধ অবৈধ পরে, বৈধ কিনা অবৈধ কিনা, আর কিছুদিন উনি সময় পাইলে উনার জমির উপর দিয়ে আমরা মনে হয় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা লাগতো। কথা শুরু করেছিলাম বেনজির সাহেবের এই সম্পদের বিষয়গুলো নিয়ে, কিন্তু যেখানে উনি কিন্তু স্টেটমেন্টে বারবারই বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিত, সেই জায়গা নিয়ে আপনি কিছু বলবেন? এটা কি দুটো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ক্ল্যাশের মধ্যে আপনি পড়ে? আমি আপনারা বলি, ওনার হচ্ছে গিয়ে যে রিপোর্টে দেখলাম, গোপালগঞ্জের এক জায়গায় 600 বিঘা 800 বিঘা কৃষি জমি বলছে পারিবারিক সূত্রে 1400 বিঘা। তা আমার মনে হয়েছে বৈধ অবৈধ পরে, বৈধ কিনা অবৈধ কিনা, আর কিছুদিন উনি সময় পাইলে উনার জমির উপর দিয়ে আমরা মনে হয় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা লাগতো। কেন বলেছে? তো কারণ হচ্ছে কি, উনি যে সময় পাইছেন, এই যে সময় পাইছেন, হ্যাঁ। এই সময়ে পারিবারিক বলেন যেভাবেই বলেন, উনি 1400 বিঘা, আর আমার যেখানে এত বড় ডিগ্রি অর্জন করে ঢাকাতে কোনো ফ্ল্যাটই নাই, হ্যাঁ। তো 1400 বিঘা তো খালি ওই জায়গায়। আর উনি আবার আরেকটা কাজ করছেন, দেখেন, কিন্তু পুরোটাই বলছে না, শুনেন না, লোন নেওয়া। আর এগুলো শুনুন, হ্যাঁ। কুয়াকাটা, তারপর সেন্ট মার্টিন, হ্যাঁ। কক্সবাজার, জি। মানে আমাদের এলাকায় একজন মোটামুটি ধনী মতো একজন লোক আছেন, উনি আবার ওই যে গ্রামেই যান, একটা করে বিয়ে করেন, বউ রেখে আসেন। আবার ওই যে সৌদির বিষয়েও আবার এরকম একটা কথা আছে যে সৌদির যারা অনেক ধনী শেখরা করে কি যে দেশেই যায়, এই দেশে একটা বিয়ে করে, টাকা তো ওদের অনেক। তো আমাদের আইজিপি মহোদয় বৈধভাবে মনে করেন যে জায়গায় গেছেন, মাশাল্লাহ একটা করে জমি বা জায়গা ব্যবস্থা করে আসছেন। তো প্রশ্ন হচ্ছে কি, যে পরিমাণ সম্পদ উনি বৈধ অবৈধ তো ইনকোয়ারি হবে, বিচার যদি হয় হবে, কিন্তু যে পরিমাণ সম্পদ উনি অর্জন করছেন, এইটা কোনোভাবেই বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার জন্য শুভনীয় না, দেশের জন্য শুভ। যত বড় পদেই থাকুক না কেন, তার কি আর্থিক সঙ্গতিটা এতটা থাকে শত শত বিঘা জমি কেনার মতো? 34 বছর চাকরিতে ওনার পাওয়ার কথা 1,74,00,000, মানে 2.25 কোটি টাকার মতো। বললাম 2 কোটি। হ্যাঁ, কিন্তু ওনার যে মেয়ের জন্য যে রেস্ট নেওয়ার জন্য যে অভিযোগ আসছে, যে ফ্ল্যাটটা ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে, এটার দামই তো ওই 2 কোটি ছাড়িয়ে গেছে। তাহলে সম্পদের উৎস, অর্থের উৎস, এটাই এটাই খতিয়ে দেখবেন আমরা ওনারা। চেয়ে আসি, হেঁটে হেঁটে যাচ্ছি, ঘেমে গিয়ে
অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। কিন্তু ওই যে আশা নিয়ে ওনাদের কাছে গেলেন, আপনি যে বললেন যার কাছে আশা নিয়ে যার দুয়ারে করা নিলাম যে লোকটি ক্যান্সারের রোগ নির্মূল করবে, সেটাই যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাহলে আমার দরজাতে খুলবে কি? না, একটা বিষয় আছে, আপনি মানুষ যখন সংগঠিত হয়, ধরেন এককভাবে দুদক, এককভাবে আমি, এককভাবে আপনি, আলাদা আলাদা আমরা হয়তো সবাই কোনো না কোনো ব্যাপারে কিছু না কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু আমরা তিনজন যখন এক জায়গায় হব, একজন আরেকজনের সাথে থাকবো, শুনেন, সমাজ তো নষ্ট হয় হচ্ছে গিয়ে খারাপ মানুষের জন্য না, নষ্ট হয় হচ্ছে গিয়ে ভালো মানুষ যখন নীরব হয়ে যায়। তো যারা ভালো মানুষ আছে তারা যদি একত্রিত হয়, কথা বলে, আমরা যদি একজন আরেকজনের সাথে অল্প অল্প করি, আমি তো হেঁটে গেছি এই জায়গা পর্যন্ত, দুদক তো আমাকে রিসিভ করেছেন, আমার এটা গ্রহণ করেছেন, আশা করি এই হাঁটাটুকু, এই ঘাম কখনো প্রতারণা করে না। আমি যে ঘামটুকু ফেলছি, দুদক যে ঘামটুকু ফেলবে, এই ইনকোয়ারি করুক বা যাই করুক না কেন, এই ঘাম আপনি যতটুকু এখানে ঘাম ফেলবেন বা যে কষ্ট করতেছেন, দেখবেন একদিন এই ধরনের মানুষগুলা একত্রিত হবে এবং ইতিহাস বলে যে এক সময় আমরা যারা ভালো হইতে চাই, ভালো থাকতে চাই, তারা নাইলে কিন্তু এই পৃথিবীর টিকে থাকার কথা না। শুনুন, আপনার কাছে আমার একদম শেষ প্রশ্ন। আপনি মানুষের জন্য কথা বলেছেন, সেটা যে কোনো ফরম্যাটে দাঁড়িয়ে আপনি বলেছেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন, সামাজিক থেকে শুরু করে রাষ্ট্রীয় অনাচার। কিন্তু আপনি কথা বলতে বলতেই আপনি সংসদে গিয়েছেন, সেখানে যেও সংসদে কথা বলছেন, কিন্তু আপনি একটা সুমন কথা বলছে, একটা সুমনের কথা হয়তো অনেকে শুনছে, আবার এমপি হওয়ার মধ্য দিয়ে আবার সেই ভালোবাসাটা হয়তো দ্বিখণ্ডিত হয়ে গেছে, সেটা আলাদা পারসেপশন। কিন্তু আমি যে জায়গাটা জানতে চাই, আপনি কথা শুরুতে মাঝখানে একটা জায়গায় বলেছিলেন যে আওয়াজ নিয়ে আপনি আজকে দুদকের দরজায় গেলেন, সেটা নিয়ে সোচ্চার হওয়ার কথা ছিল বিরোধী পক্ষগুলো, তারা কেন হয় না? সেই জায়গাটাকে একটু বলে শেষ করবে। বিএনপি, আমি তারা তো বড় দল, তারা যদি সবাই মিলে একসাথে কথা বলতো তাহলে আপনাকে একা যেতে হতো মানে না। আমি দেখেন, আমি আপনার একটা কথা না, এটা মনে হয় তারা বলছে মনে হয়। এটা বলেছে না, ওই যেভাবে বলার কথা স্যার, মানে বিরোধী দল বিএনপির আমার অনেক লোক ওয়েল উইশার আছে যারা আমাকে পছন্দ করেন। বিএনপির যে জায়গাগুলো নিয়ে কথা বলার কথা, পাবলিকের যে ইনভলভমেন্ট, কারণ আমি কোনগুলা কথা বলি, আপনি কিন্তু বলতে পারেন যে রেজিস্ট্রার সুমন কি সব বিষয়ে কথা বলে না, যেগুলা পাবলিকের জনপ্রিয়, পাবলিক কথা বলতে চায়, এগুলো আমি বলি। আমি কিন্তু সব অজনপ্রিয় অনেক ইস্যু আমি করি না। তো বিরোধী দল বিএনপির যে এই ইস্যুটা, যেটা ওরা কিন্তু কখনোই পাবলিক অ্যাটাচমেন্ট আছে এই ইস্যুগুলা নিয়ে কাজ করে না। এদের মাথার মধ্যে একটাই, যে গণতন্ত্র নাই আর এরা ক্ষমতায় যাবে। আমি তো ধরেন আওয়ামী লীগ, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ডেমোক্রেসি অটোমেটিক চলে আসবে। আমি আরেকটা জিনিস বলি, আমি তো আওয়ামী লীগ করি, আমি আমার আদর্শ বঙ্গবন্ধু, আমার নেতা জননেত্রী শেখ হাসিনা। আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীকে বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমারে দেয়া যায় না। বিএনপিকে কি করতেন? ঠিক তাইলে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিভাবে সরকারের করতে হয়, শুধু ক্ষমতা না করে পাবলিকের মন জয় করা। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেন এটা রাখতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিএনপি দায়িত্ব দেওয়া যায়? আমি তো ওনার প্রধানমন্ত্রী কারণ হচ্ছে কি, একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে যে সমস্যাটা হয়, আমাকে আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে নৌকার সাথে আমার প্রতিদ্বন্দ্বী